শান্তির পথের সন্ধান কোনো মরণশীল মস্তিষ্কে এঁকে লাভ নেই। পবিত্র মানবরা একে খুঁজে পায় নিষ্কলুষ চেতন দিয়ে। জাগতিক দেহ নিয়ে একে খোঁজার চেষ্টা করা না করাই ভালো। নিজের মনেই প্রশ্ন করলেন নন্দিশ, অবসানের মধ্যেই কি লুকিয়ে মানব জাতির উন্নতি? ওটা কি ছিল কমান্ডার? এমন কিছু যা হয়তো ঈশ্বরের সৃষ্টি করা নিয়ম ভেঙে দিতে পারত হার্নান্ডেজ। কিউবটির জানলার দিক ঘেঁষে এক টুকরো দড়ি বেরিয়েছিল। অন্ধকারে হঠাৎই সেদিকে চোখ গেল তামাংয়ের। নন্দিশ পিছনে ঘাড় ঘুরিয়ে আধো অন্ধকারে একবার কোনো ক্রমে সেটাকে দেখতে পেয়েই বারণ করতে যাবেন, তার আগেই সেটিকে টেনে ফেলেছেন তামাং। আর পরক্ষণেই বিস্ফোরণ হওয়ার ঠিক আগে একটি তীক্ষ্ণ শীষের শো আওয়াজ কানে ভেসে আসায় সামনের দিকে প্রবল লাফ মেরেছিলেন নন্দী সহ অবশিষ্ট তিনজনে। এই জন্যই প্রাণে বেঁচে যান তারা, কারণ পর মুহূর্তেই একটি প্রবল বিস্ফোরণের শব্দ যেন কানে তালা ধরিয়ে দিল তাদের। কান চেপে ধরে মাটিতে গড়াগড়ি খেতে লাগলেন সকলে। জিতেন ও তামাং দুজনেই যে বিলক্ষণ মারা পড়েছেন এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। শক্তিশালী ফ্র্যাগ গ্রেনেডের বিস্ফোরণে সামনে থাকা কেউই প্রাণে বাঁচে না। আলোর সুতীব্র ঝলকানি, প্রবল শব্দ সবকিছু কাটিয়ে সামনের দিকে চোখ মেলে এবারে বিস্ময়ে থ হয়ে গেলেন নন্দিশ। সামনে প্রায় জনাদশেক লোককে নিয়ে দাঁড়িয়ে স্বয়ং কর্নেল ইউফেই, তার পাশে তার দীর্ঘদেহী সহচর হাইতাও। একটি ব্যান্ডেজ পুরু করে বাঁধা হাইতাওয়ের কানে। বন্দুকে হাত দিয়েও সরিয়ে নিলেন নন্দিশ, কারণ সামনে দাঁড়ানো প্রতিটি সেনার বন্দুকের নল এখন তার দিকেই ফেরানো। হেরে গেছো, হেরে গেছো, তোমরা হেরে গেছো। হ্যাঁ, কি ভেবেছিলে আমার সেনাবল কমে গিয়েছে বলে? হ্যাঁ, আমার সেনাবল কমে গিয়েছে বলে আসবে আর আমাকে মেরে চলে যাবে? তোমাদের ঘরে একটি গোপন নাইট ভিশন ক্যামেরা বসানো ছিল, ফলে প্রতিটা মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, তোমাদের উদ্ধারকর্তা ওই রেডিওকম অফিসারটি, সে কোথায়? সে কি কিউবের ভেতরে ঢুকেছিল? তাহলে বলবো খুব সহজে নিষ্কৃতি পেয়েছে ও। না হলে আমার হাতে পড়লে আমাদের লোকজনকে মারার মজা ওকে আমি বুঝিয়ে দিতাম। দুজন সেনাকে নিয়ে দুকদম এগিয়ে এসেছিলেন হাইতাও নন্দিসদের বন্দি করার উদ্দেশ্যে, কিন্তু তার আগেই আচমকা হঠাৎ বাঁদিক থেকে শুরু হলো প্রবল গুলিবর্ষণ। ইউফেইয়ের দলের দু তিনজন মাটিতে পড়ে গেলেন আর্তনাদ করে। পিছনে যে দলটিকে নন্দিশ বসিয়ে রেখেছিলেন হার্নান্ডেজের নেতৃত্বে, বিপদ বুঝে সেই দলটি আবার এগিয়ে এসেছে উদ্ধারে। পিপলস আর্মির অবশিষ্ট সেনারা তাড়াতাড়ি সরে এলেন অকুস্থল থেকে। কভার নিয়ে বসে পড়ে পাল্টা গুলি চালাতে লাগলেন এরাও। এদিকে এই আকস্মিক মুক্তিলাভের সুযোগে নিজেদের বন্দুকগুলি কুড়িয়ে নিয়ে কিউবের পিছন দিক থেকে অবশিষ্ট দুইজনকে নিয়ে আশ্রয় নিলেন নন্দিশ। সেখান থেকেই শত্রুদের উদ্দেশ্যে ফায়ারিং শুরু করলেন তারা। এভাবেই যুদ্ধ চলতে লাগলো বেশ কিছুক্ষণ, দুপক্ষে তীব্র গুলি বিনিময়ের মধ্যে দিয়ে। কমান্ডার, কিছু একটা করতেই হবে। মনে হয় আমাদের লোকজনের গুলি প্রায় শেষ। বেশ কিছুক্ষণ পরে মনে হলো যেন হার্নান্ডেজের গুলির ঝাঁক অনেকটাই কমে এসেছে। কর্নেল ইউফেইয়ের সেনারা বেশ সুবিধাজনক স্থান থেকে গুলি চালাচ্ছেন। সামনে পিছনে দুদিকেই কভার থাকাতে দুদিক দিয়েই নন্দিশরা বেশি সুবিধা করতে পারছিলেন না। মধ্যিখানে ফাঁকফোঁকড় খুঁজে পেয়ে অবশ্য দুজনকে ফেলতে পেরেছেন নন্দিশ, কিন্তু এতে বিশেষ। কমান্ডার, মনে হয় ওদিকের গুলি শেষ হয়ে গিয়েছে। কি হবে এখন? কেপির গলায় উদ্বিগ্ন ভেসে আসতে আর দেরি করলেন না নন্দিশ।
কোমর থেকে ফ্লেয়ার গানটি হাতে তুলে নিলেন তিনি। হঠাৎ কভারের অপর প্রান্ত থেকে ভেসে এলো কর্নেলের ঠাট্টার সুরে বলা কথাগুলি। তোমাদের একজন সেনা ভেঙে পড়েছিল, সে আমাদের মেসেজ পাঠিয়ে দিয়েছে তোমাদের রিইনফোর্সমেন্ট ইউনিটে। ওদিক দিয়ে কোনো সাহায্য আর পাবে না তোমরা, এখন তোমরা কোনো ব্যাকআপও আর পাবে না। এদিকে তোমাদের গুলিগালাও শেষ, কি করবে এবার? তার থেকে আমার কথা শোনো, আমার এই অভিযানটিতে তোমরা গাইড হিসেবে যদি কাজ করো, তবে কথা দিচ্ছি তোমাদের কেউ প্রাণে মরবে না। আপনার মাথা খারাপ হয়ে গেছে কর্নেল। এই ক্যাম্পে আমরা বহু বছর রয়েছি, এখানকার আশেপাশের ভূপ্রকৃতির সাথে আমরা সম্যক পরিচিত। এখানে কোথাও শ্যাংগ্রিলা নেই। তোমরা মূর্খ, তাই তোমরা খুঁজে পাওনি। আদি গুরু মিলারেপা স্বয়ং গিয়েছিলেন কৈলাস পর্বতের শীর্ষের কাছাকাছি। তিনি লিপিবদ্ধ করেছেন তার সেই দুর্লভ অভিজ্ঞতা। কৈলাসে তার সাথে একটি কিশোরের সাক্ষাৎ হয়েছিল। শাংগ্রিলার অবস্থান একটি হ্রদের কাছে। এতটা নিখুঁত বিবরণ তিনি দিতে যাবেন কেন, যদি তার বাস্তবিক ভিত্তি না থাকে? আমার কথা মানো, তোমরা প্রতিরোধ করো না, আর বন্দুক নিচে নামাও। পবিত্র ভূমিতে যাওয়ার আগে আমি চাই না রক্ত ঝরাতে। হাতের ফ্লেয়ার গানটির দিকে আর একবার তাকিয়ে দেখলেন নন্দীশ। কর্নেলের কথা যদি সত্যিই হয়, সত্যি যদি কোনো মেসেজ পাঠানো হয়ে থাকে, তবে এই কথা ঠিক যে কোনো শেলিং হবে না। মেজর রাওয়াত ফিরে যাবেন তার অবস্থান থেকে। ওদেরকে পূর্বেকার প্ল্যানে চলতে দেওয়ার একটাই উপায় এখন আমার হাতে রয়েছে। এই ফ্লেয়ার গানটি যদি সামনের ওই উঁচু বেদিটার উপর থেকে ফায়ার করা যায়, কিন্তু ওই অবধি পৌঁছাবো কি করে? মধ্যখানে বেশ কিছুটা অংশ তো ফাঁকা। আমাকে কভার ফায়ার দেওয়ার মতো বুলেট আছে তোমাদের কাছে? তার প্রশ্নে বাকি দুজন ঘাড় নেড়ে সায় দেওয়াতে, ঠিক আছে, তৈরি থাকো তোমরা, বললেই ফায়ার করবে বলে তিনি দৌড় লাগালেন উঁচু বেদিটার দিকে। ফায়ার! কভার ফায়ার শুরু হতেই পিপলস আর্মির অবশিষ্ট সেনারা মাথা নিচু করে বসে পড়লেন, আর এই সুযোগে নন্দীশ চড়ে বসলেন বেদির শীর্ষে। হাতের ফ্লেয়ার গানটি আকাশের দিকে তুলে ফায়ার করতেই একটি লাল ফ্লেয়ার আকাশে উঠে গিয়ে আলোকিত করে তুলল আশপাশ। যুদ্ধের কিছুক্ষণের জন্য সম্পূর্ণ ভুলে গিয়ে সেদিকে তাকিয়ে রইলেন নন্দীশ, আর এই বিস্মৃতি ক্ষতি করল তার। খেয়াল করলেন না যে পিছনে তার সহযোগীদের বন্দুকের গুলিও শেষ। আচমকা চাইনিজ সেনা দলের দিক থেকে ছোঁড়া একটি গুলি এসে আহত করল তাকে। ধপ করে ওই বেদির ওপরেই পড়ে গেলেন তিনি, রক্তাক্ত নিথর অবস্থায়। নমঃ শিবায়। আপনাকে একেবারে কৈলাস যাওয়ার মুখটাতে এনে দাঁড় করিয়ে দিয়েছি আহিম। এই সিধা রাস্তাটা ধরে সামনের দিকে চলবেন একটানা, কোনো ডাইনে বাঁয়ে নয়, একদম সোজা নাক বরাবর চলে দ্বিতীয় দিন আপনি গিয়ে পড়বেন মানস সরোবরে। ওখান থেকে একটু এগোলেই কৈলাস পর্বত। শৃঙ্গের দেখানো পথটার দিকে তাকিয়ে গায়ের শীত বস্ত্রটিকে ভালো করে বেঁধে নিলেন আহিম। এই বস্ত্রটি দলপতি টন্ডুপ স্বয়ং উপহার দিয়েছেন তাকে। পশমের তৈরি এই বস্ত্রটি ঠান্ডা ভালো আটকায়, আর সকলেই বলেছেন কৈলাস পর্বতের সন্নিহিত অঞ্চলের মারাত্মক শীতের কথা। প্রবীণ গ্রামবাসীরা বলে দিয়েছেন পই পই করে, পথে কোথাও আশ্রয় নিতে হলে কোনো গুহার খোঁদলে আগুন জ্বালিয়ে তবেই তার পাশে বসে বিশ্রাম করতে। এও বলেছেন খোলা হাওয়ায় কোথায় যেন বসে না পড়েন এক মুহূর্তের জন্যও, না হলে ধারা হিমপাতের মধ্যে কোথাও একবার বসে পড়লেই হলো, মুহূর্তে জমে পাথর হয়ে মৃত্যু অনিবার্য। এক ছালা খাদ্য ও পানীয় সঙ্গে দিয়ে দিয়েছেন গ্রামবাসীরা।
তাদের কৃতজ্ঞতার ঝুলি উজাড় করে। এতদিনের একটি উৎপাত থেকে এই বিদেশি ছেলেটি তাদের উদ্ধার করেছেন, বিনিময় তারা এতটুকুনি করবেন না? শ্রুংকে ধন্যবাদ জানিয়ে বিদায় বলতে যেতেই আহিমকে জড়িয়ে ধরলেন তিনি। দীর্ঘ আলিঙ্গনের পর শ্রুং বলে উঠলেন, আপনি বয়সে প্রায় আমার অর্ধেক, কিন্তু স্বীকার করতে কোনো লজ্জা নেই আহিম। আমার দীর্ঘ বর্ষা আর প্রাণঘাতী কুঠারও হার মেনেছে আপনার ত্যাগের কাছে। সারাটা জীবন ধরে অকথ্য নির্যাতন ও প্রাণহরণ করে আমি লোকের কাছ থেকে কোনো সম্মান পাইনি। যা পেয়েছি তা অবাধ্য বাধ্যতা, আর তার সাথে একরাশ ঘৃণা। কিন্তু আপনি শুধু ত্যাগ দিয়েই একদিনে 2টো গ্রামের মন জয় করে ফেললেন। নিজের মেয়েকে পর্যন্ত বাঁচাতে গিয়ে পিছিয়ে এসেছি জীবনের মোহে। সেখানে আপনি ভিন্ন সম্প্রদায়ের একটি বাচ্চাকে বাঁচাতে চাইবার স্পৃহায় অবলীলায় লাভ পারলেন মৃত্যুর মুখে। আপনি আমার ভালোবাসা ও শ্রদ্ধা নিন। ভালোবাসার শক্তি অপার শ্রম, কিন্তু তা নিজের অস্তিত্বের ঊর্ধ্বে নয়। প্রাণ বাঁচাতে যা করণীয় তাই করো, কিন্তু অন্যথায় বিনা কারণে কোনো হিংসা নয়। মনে রেখো, রাজার যা প্রাপ্য তা দাও রাজাকে, কিন্তু ঈশ্বরের প্রাপ্য ফেরত দাও ঈশ্বরকেই। এটি একমাত্র অনাদি সত্য, বাকি সব কিছুই মায়া, বুঝলে? দুটি হাত বুকের কাছে জড়ো করে নত মস্তকে তার কথা শুনলেন শ্রুং। তার চোখ দুটি ভিজে গেল জলে। কিছুক্ষণের জন্য নীরব হয়ে থাকলেন তিনি। তারপর বললেন, ওই বিপদ সংকুল পর্বতের পথে যাত্রা করাটা কি একান্তই প্রয়োজনীয়? ওখান থেকে কেউ ফেরত আসে না আহিম। যারা যায় ওই রাক্ষসে পর্বতমালা তাকে জীবন্ত গিলে খায়। জানি, কিন্তু আমার একজন বয়স্ক মহাজ্ঞানী সঙ্গী আমায় বলেছিলেন, ঈশ্বরের কোনো একটি দায়িত্ব ন্যস্ত করা হয়েছে তোমার কাঁধে আহিম, যা পূরণ করবার জন্য ওই পথে তোমার যাত্রা করাটা একান্তই আবশ্যক। কথাগুলি বলার সময় প্রয়াত জাদু বাবার মুখটি হঠাৎ যেন ভেসে উঠল আহিমের মনে। খানিকক্ষণের জন্য স্থবির হয়ে গেলেন তিনি। তারপর বিহ্বলতা কাটিয়ে উঠে তিনি বললেন, আমি শুধু ওনার আদেশ পালন করতে চলেছি, বাকিটা ঈশ্বরের ইচ্ছা। তোমরা ভালো থেকো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। বিদায় শ্রুং, বিদায়। বিদায়। নিজের গন্তব্যের দিকে এগোতে থাকলেন আহিম। চলতে চলতে গতকালকার সদ্য ঘটা ঘটনাগুলির সবই মনে পড়ে যাচ্ছিল তার। হাতের বর্ষা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সেই রাস্তা পরিষ্কার করে গর্ভগৃহ থেকে বেরোতে সক্ষম হন দুজনে। তারপর রুংমালাইয়ের সাহায্যে গ্রামে ফিরে আসেন তারা। ঈশ্বরের অসীম কৃপা, ফেরত আসবার সময় আর কোনো বিপদ হয়নি তাদের। তবে আরও একটি বিষয় ছিল যা তার প্রাণ রক্ষা করেছে, সেটি হলো ওই কাঁটার মুকুটটি। ওটা না থাকলে তো এর জন্য ধন্যবাদ একজনেরই প্রাপ্য। গ্রামে ফিরে এই কারণে প্রথমেই তার কাছে গিয়েছিলেন আহিম। তাকে দেখে দলপতি টুন্ডুপের সেই পুরোহিত অনুচরটি জানালেন এক অদ্ভুত অভিজ্ঞতার কথা। প্রায় 20 শীত আগে আমি আর আমার একমাত্র পুত্র কয়েকজনের সাথে গিয়েছিলাম ওই অভিশপ্ত কুয়োর নিচের গর্ভগৃহে। সকলে মিলে চলছিলাম একসাথে ওই অন্ধকার রাস্তাটি ধরে। এমন সময় ঘটল অঘটন। নামগোত্রহীন ওই প্রাণীটা, ওই আদিম মানবটি আক্রমণ করে বসলো আমাদের উপর। আমার ছেলে সামনে ছিল। কিছু একটা কথা বলবার জন্য ও ঘাড় ঘুরিয়েছিল আমার দিকে। এমন সময় সামনের অন্ধকার থেকে একটি পাথর উড়ে এসে আঘাত করে ওর মাথায়।
তৎক্ষণাৎ আমার সামনে মাটিতে পড়ে মারা গেল আমার নিজের সন্তান। পাশে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখা ছাড়া আর কিছুই করতে পারিনি আমি। দলের বাকিরা তীরে যায় ওই প্রাণীটির দিকে, কিন্তু মৃত্যু ছাড়া আর কিছু লাভ হয়নি সে খণ্ডযুদ্ধে। তারপর আমি কোনো ক্রমে পালিয়ে আসি অকুস্থল থেকে। আপনি নিজের চোখে সেই অপদেবতার স্বরূপ দেখেন? আপনি জানতেন এটি রূপকথার পুঁথি থেকে উঠে আসা কোনো অশরীরী আত্মা নয়, জলজান্ত একটি আদিম মানব যার অস্তিত্ব সম্পর্কে আপনারা জানতেন? আপনি সে কথা এসে গ্রামবাসীদের জানাননি কেন? অনর্থক একটি গুজব ও তাকে আশ্রয় করে অনেকগুলো মৃত্যু কেন? কারণ আধিপত্য কখনো প্রশ্নাতীত হয় না। 4-5 জনের ওই দলটিতে একমাত্র জীবন্ত ব্যক্তি ছিলাম আমি। ওপরে উঠে এসে দলপতিকে বিষয়টা আমি জানাই। এরপরেই অপদেবতার তত্ত্বটিকে জোরালো করা হয়। মানুষ বিশ্বাস করে নেয় শক্তিশালী এই অপদেবতাকে তুষ্ট রাখবার নিয়ম একমাত্র দলপতিই জানেন। তাই তার একচ্ছত্র আধিপত্য মেনে নেন প্রত্যেকেই, বিনা প্রশ্নে। পিতৃত্ব আর মানে রাজনীতির প্রশ্নে। সীমাহীন আনুগত্য লাভ হয় বাঁধন ছেঁড়া আতঙ্কের উপর ভর করে। আপনি ঠিক না ভুল সে বিচার ঈশ্বরই করবেন। তবে আপনার জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি। কোমরের গেজের থেকে পাতালপুরীতে আনা সেই আংটি বের করে আনলেন আহিম। বাড়িয়ে ধরলেন পুরোহিতের দিকে। সেটি হাতে নিয়ে একটি দীর্ঘশ্বাস ছাড়লেন পুরোহিত। আহিম অবশ্য আর দাঁড়াননি সেখানে। বিরক্তির চরম সীমায় চলে গিয়েছিলেন তিনি। এই ব্যাপারটি তাকে ভাবিয়ে তুলেছে। মনুষ্যত্ব তাহলে কি অস্তের পথে? বাবা তার নিজের ছেলের প্রকৃত মৃত্যুর কারণ গোপন করেন কিছু প্রাপ্তি চোখের আশায়। দলপতি প্রকৃত সত্য লুকিয়ে রাখেন একচ্ছত্র আধিপত্য রক্ষার প্রশ্নে। এই আচরণ কিসের সংকেতবাহী? আকাশের দিকে মুখ তুলে একবার তাকিয়েই মুখ নামিয়ে নিলেন আহিম। এই প্রশ্নের মর্মার্থ তার ছোট মাথায় ঢুকবে না। পথের দিকে তাকিয়ে এবারে দ্রুত পদে চলতে শুরু করে দিলেন তিনি। সমস্যা দেখা দিল পরের দিন সকালে। আগের দিন সন্ধেবেলায় পথের ধারে একটা গুহার সন্ধান পেয়ে সেখানেই রাত কাটাবেন বলেই ঠিক করেন আহিম। সেই মতো ভিতরে ঢুকে আগুন জ্বালান তিনি। যথেষ্ট কাঠ না পাওয়ায় মধ্যরাত্রির পরই সম্ভবত ধনির আগুন নিভে যায়। মধ্যরাত্রে একবার বাইরে উঁকি দিয়ে দেখেছিলেন আহিম। রীতিমতো তুষারপাত হচ্ছিল বাইরে। পরের দিন সকালে উঠতে গিয়ে তিনি খেয়াল করলেন তিনি আর উঠতেই পাচ্ছেন না। মাথা ও গোটা শরীর জুড়ে অসম্ভব বেদনা, মাথা অসহ্য ভার হয়ে আছে, পায়ে অসম্ভব ব্যথা, পা নাড়াতেও ভীষণ কষ্ট হচ্ছে তার, এমনকি গলা জুড়েও অসম্ভব ব্যথা। কোনো ক্রমে কষ্টে সৃষ্টে উঠে বসলেন আহিম। এই অবস্থায় শুয়ে থাকলে আর দেখতে হবে না, শরীরটা জমে তুষার হয়ে যাবে যে কোনো মুহূর্তে। উঠে বসে ঘাড় ঘোরাতে গিয়ে চোখে পড়ল গুহার একদম পিছনে যে মাঝারি পাথরের চাই পড়ে তার উপর ধ্যানের ভঙ্গিতে কেউ যেন বসে আছেন। সকল যাতনা ভুলে হাঁ হয়ে সেদিকে তাকিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করলেন তিনি, উনি কে? এখানে কেন এলেন? এখানে কখন এলেন? রাত্রিবেলায় কিছু খেয়াল হয়নি তো?
সারা রাত গুহার ভেতরে আমি একা ছিলাম না। এই যোগী পুরুষটিও ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন আমার সাথে। অপার কৌতূহলে তার দিকে এগিয়ে গেলেন আহিম। পাথরের চাইটা অবশ্য গুহার প্রবেশদ্বার থেকে বেশ কিছুটা ভিতরে। এখন দিনের সূর্যের আলো গুহার ভেতরে প্রবেশ করে সোজা গিয়ে পড়েছে সাধারণত মুখটির দিকে। সব যাতনা ভুলে আহিম তাকিয়ে রইলেন সেই মুখটির দিকে। কি সুন্দর শান্ত সেই মুখশ্রী! বাইরের পৃথিবীর কদর্যতা ও আবিলতা থেকে সম্পূর্ণ বিমুক্ত সেই সৌম্য মুখের সৌন্দর্য যেন অপার। এই শান্ত মুখশ্রীর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে তার উদ্দেশ্যে একটি নমস্কার করে আহিম গুহা ছেড়ে বেরিয়ে এলেন। তাকে যে যথাসময় গন্তব্যস্থলে পৌঁছতেই হবে। কিন্তু একটু পরেই আবার তার শরীরে খুব যন্ত্রণা শুরু হলো। একেই আকাশ মেঘলা, তার উপর কনকনে ঠান্ডা ঝোড়ো হাওয়া বইছে, সেই সাথে শুরু হয়েছে প্রবল তুষারপাত। প্রতিকূল পরিস্থিতিতেও কিছুক্ষণ হাঁটবার চেষ্টা করলেন আহিম। শেষে একটি পথের বাঁকে একটি বড় প্রস্তরখণ্ডের সামনে এসে দাঁড়িয়ে পড়লেন তিনি। দূরে দেখা যাচ্ছে কৈলাস পর্বত। সেদিকে একবার তাকিয়ে আধো অস্ফুট গলায় তিনি বললেন, এই সেই যখন গিয়েছি প্রায়, একটু জিরিয়ে নিয়ে উঠলে কোন পাহাড় ভেঙে পড়বে আমার মাথায়? হ্যাঁ। প্রস্তরখণ্ডটির উপর জবুথবু হয়ে বসলেন আহিম। দুটি হাত নিজের সারাটা শরীরে ঘষতে লাগলেন তিনি। যদি এতে শরীরটা একটু গরম হয়, পুরো ঠান্ডা হয়ে গিয়েছে তার দেহ। কিন্তু কিছুক্ষণ পরে বুঝলেন লাভ নেই, অসাড় হয়ে আসছে তার হাত দুটি। স্থির হয়ে বিশ্রাম নিলে হয়তো যন্ত্রণাটা কমতে পারে, এই আশায় এবার নিশ্চল হয়ে ঘাড় গুঁজে বসে রইলেন তিনি। তারপরেই অনন্ত নিদ্রা এসে যেন গ্রাস করে নিল তার সমস্ত চেতনা। ওঠো আহিম, ওঠো, উঠে দাঁড়াও, ওঠো। অঘরে ঘুমোচ্ছিলেন আহিম। হঠাৎই এই সুমিষ্ট ডাকে যেন আপনা থেকেই সেই ঘুম ভেঙে গেল তার। চোখ মেলে উঠে বসলেন তিনি। এরপর সামনে তাকিয়ে বিস্মিত হয়ে উঠল তার চোখ মুখ। তার সামনেই দাঁড়িয়ে গুহায় দেখা সেই ধ্যানী পুরুষটি। তাকে দেখতে পেয়ে এক মুখ লজ্জা নিয়ে উঠে দাঁড়ালেন আহিম। প্রণাম করলেন তাকে, তারপর বললেন, ক্ষমা করবেন হে থেবর, ধর্ম বিশ্বাসে আমি সনাতনী হিন্দু, আপনি বৌদ্ধ ধর্মগুরু। আচরণগত কোনো ত্রুটি যদি হয় তবে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। ধর্মের সাথে মানুষের গুণ বা অপগুণের কোনো সামঞ্জস্য নেই। প্রবৃত্তির বসবাস মনের অন্তরে, অন্তরের ভিতরে। তুমি নিঃস্বার্থভাবে আমাকে তোমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করেছ। আমি তোমাকে অন্তঃস্থল থেকে আশীর্বাদ জানিয়েছি। এর মধ্যে ধর্মের ভেদ বিভেদের প্রশ্ন উঠছে কেন? আপনার পরিচয় কি থেবর? সভ্যতা থেকে এত দূরে আপনি কি করছেন? আপনি কাল রাত্রে সাধনায় ব্যস্ত ছিলেন, একই গুহায় রাত্রিবাস করেও আজ সকালের আগে আমি আপনার অস্তিত্বকে টেরই পাইনি। আপনার সাধনা সমাপ্ত, তাই না? আপনি কি পাহাড়িদের রিম্পোছে? আপনার গোটা দেহকে ঘিরে যে জ্যোতির বলয়, এই কি সেই বহুকথিত জ্ঞানের জ্যোতি? আপনি আপনি পূর্ণতা লাভ করেছেন, তাই না? তোমার প্রশ্নগুলি যে অসাধারণ, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। যাই হোক, তোমার কল্পনা আরও বেশি ডানা ছড়ানোর আগেই আমি বরং বলি, আমার নাম মিলারেপা, একজন সাধারণ ভিক্ষু। জীবন দর্শন ও মানুষের আধ্যাত্মিক চেতনার উপর কিছু জ্ঞানার্জনের চেষ্টা করি মাত্র, এর থেকে বেশি কিছু নয়। না, পবিত্র রিমাপোছে নই আমি।
আর আমাকে ঘিরে যে জ্যোতির্বলয়টি দেখে আশ্চর্য হয়েছ তুমি, তা কিন্তু তোমাকেও ঘিরে রয়েছে। আমাকেও থেবর, আমাকেও? কিন্তু কিন্তু কিভাবে? আমি তো নিতান্ত একজন সাধারণ। তুমি রাজপুত্র আহিম, শান্তি নীড় রাজ্যের রাজা বিক্রমজিতের পুত্র। সেনা অভ্যুত্থানের পর তুমি এসেছো এই পাহাড়ি পর্বতের দেশে সত্যের সন্ধানে, ঠিক? অবাক বিস্ময়ে ঘাড় নাড়লেন আহিম। সম্পূর্ণ ঠকে গিয়েছেন তিনি। জাদু বাবার মৃত্যুর পর থেকে সেই যে মুখে কুলুপ এঁটেছেন নিজের পরিচিতি লুকোনোর চেষ্টায়, ক্ষণিকের জন্য মুখ থেকে সরেনি তা। অথচ সকল জগৎ সংসার থেকে সম্পর্ক বিরহিত এই বৌদ্ধ ধর্মগুরু তার পরিচয় কি অবলীলাক্রমে বলে গেলেন। কিছু না বলে নতমস্তকে একবার ঘাড় নাড়লেন আহিম। শান্ত গলায় মিলারেপা বললেন, তোমার ওপর এক গুরুদায়িত্বর ন্যস্ত হতে চলেছে রাজপুত্র। ঈশ্বরের বার্তা বহন সাধারণ পার্থিবদের কাছে, কিন্তু এই গুরুদায়িত্ব তুমি একা বহন করবে না। এই কার্য তোমাদের ভাগ করে নিতে হবে একত্রে, একে সম্পাদনা করবার জন্য। জানতে চাও কিভাবে? মোহগ্রস্তের মতো দুবার ঘাড় নাড়লেন আহিম। এবারে তার দিকে হাত বাড়িয়ে দিলেন মিলারেপা। বললেন, সত্যের পথে বেরোতে গিয়ে কখনো পিছুপানে তাকাতে নেই রাজপুত্র। তুমিও ফিরে তাকাবে না পিছনে। এসো আমার সাথে, এগিয়ে চলো সামনে, ঈশ্বরের বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। ধরে নাও আমি তোমার সেই জাদু বাবা চরই বেতি। ফাঁকা প্রান্তর ধরে সামনে কৈলাস পর্বতের দিকে দুর্নিবার গতিতে এগিয়ে গেল পাশাপাশি দুটো উজ্জ্বল আলোক শিখা। একটু এগিয়েই ক্রমশ দুটো আলোক বিন্দু হয়ে মিলিয়ে গেল সেগুলি অচিরেই। আর পিছনে একটি প্রস্তর খণ্ডের ওপর পড়ে থাকতে দেখা গেল রাজপুত্র আহিমের নিবাত নিষ্কম্প নিথর দেহখানি। ঠান্ডায় জমে কঠিন হয়ে আসা একটি মরদেহ, যাতে জীবনের কোনো লক্ষণই আর অবশিষ্ট নেই। ঠান্ডায় জমে শক্ত হয়ে আসা একটি কিশোরের মরদেহ। শান্তি শান্তি শান্তি। একটি বিরাট ফাঁকা অন্ধকার প্রান্তরে এসে দাঁড়ালেন নন্দীশ। একটি গাঢ় অন্ধকারে ঢাকা কুয়াশাচ্ছন্ন সুড়ঙ্গ পথ পেরিয়ে যে তিনি এসে পৌঁছেছেন এখানে, তা বিলক্ষণ মনে পড়েছে নন্দীশের। কিন্তু তার আগেই কি হয়েছিল, কেমন করে তিনি এসে পৌঁছলেন ওই সুড়ঙ্গে, সে কথা কোনোভাবেই আর তার মনে পড়ছে না। থমকে দাঁড়িয়ে পড়ে অবাক চোখে তিনি দেখতে লাগলেন চারিদিকে। কোথায় এসে উপস্থিত হলাম আমি? আর আমার টিমের বাকিরাই বা কোথায়? গোটা বিশ্বে একজনই তো ছিল যে আমাকে এই নামে ডাকতো, কিন্তু সে তো আজ আর বেঁচে নেই। তাহলে এখন কে ডাকলো আমাকে? সামনের থকথকে কালো অন্ধকারের মধ্যে এই প্রশ্নের উত্তর খোঁজবার চেষ্টা করছিলেন নন্দীশ। এমন সময় অন্ধকারের চাদর ফুঁড়ে যেন বেরিয়ে এলো এক অস্পষ্ট ছায়া মূর্তি। অনেকখানি হেঁটে সেটি যখন মুখোমুখি এসে দাঁড়ালো নন্দীশের সামনে, অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলেন তিনি। তার সামনেই তখন দাঁড়িয়ে সদ্যপ্রয়াত অবজারভার শ্রী গণেশ শঙ্কর তাম্বলে, যিনি অনেক দিনই মারা গিয়েছেন নন্দীশের চোখের সামনে কাকের বাসা বলে পরিচিত ওয়াচ টাওয়ারের চূড়োয়। হাঁ হয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন নন্দীশ। তারপর মাথা নিচু করে ফেললেন লজ্জায়। আর এই প্রথমবার তিনি উপলব্ধি করলেন, সদ্যমৃত বন্ধুবর তাম্বলেকে চোখের সামনে জীবন্ত চলে ফিরে বেরোতে দেখেও তার মনে কোনো ভয় বা কৌতূহল কোনোটি আসেনি। যেন এরকম মৃত্যু শীতল পরিবেশে
তামলের উপস্থিতি নিতান্তই সাধারণ স্বাভাবিক একটি ঘটনা। মাথা নিচু করে ফেললে গোখলে? বেশ, জঙ্গলের মধ্যে ক্যামোফ্লেজ করে থাকা একজন সৈনিককে খুঁজে বের করা খড়ের গাদায় সূঁচ খোঁজবার মতো একটি অসম্ভব কাজ। তুমি স্বাভাবিক নিয়মেই তা পারোনি। এর দায় তোমার উপর অসায় না। আর আমার মৃত্যু মনে আছে? আমাদের ট্রেনিং দেওয়ার সময় ইনস্ট্রাক্টরের প্রথম নির্দেশ কি ছিল? কোনো মতেই পজিশনের কভার থেকে ওপরে যেন মাথা তোলা না হয়। এই পাকামিটা আমার মারা, কাজেই আমার মৃত্যুর জন্য কোনো অবস্থাতেই তোমায় দায়ী করা যায় না। একটি প্রকাণ্ড ভার যেন নেমে গেল নন্দীশের মাথা থেকে। তাম্বলের মৃত্যু তাকে ভিতরে ভিতরে অস্থির করে তুলেছিল, তা এতক্ষণে ভালোভাবেই বুঝতে পারছেন তিনি। তার মনে হয়েছিল তাম্বলের মৃত্যুর একমাত্র কারণ ছিল বিপক্ষের শুটারকে সময় মতো জঙ্গলে স্পট করতে না পারা। এখন এই দায় থেকে স্বয়ং তাম্বলে তাকে অব্যাহতি দেওয়ায় কৃতজ্ঞ চোখ মেলে তিনি তাকালেন বন্ধুবরের দিকে। তামলেও এতক্ষণ স্থিরভাবে এক মুখ হাসি নিয়ে দেখছিলেন বন্ধুর হাবভাব। এবার নন্দীশ মুখ তুলে তাকাতেই তিনি বললেন, একটা কথা মনে রেখো গোখলে ভাই, মানুষ তার নিজের নিয়তি নিজেই রচনা করে। আমি আমার মৃত্যু লিখে ফেলেছিলাম সেই মুহূর্তেই, যখন আপৎকালীন পরিস্থিতিতে চূড়ান্ত সতর্কতার মধ্যে থেকেও হঠাৎ বসে একটি সিগারেট ধরাতে গিয়েছিলাম চরম অসতর্কতার নজির সৃষ্টি করে। কাজেই আমার মৃত্যুর জন্য কোনো মতেই তুমি দায়ী নও। এখন আমরা আবার বিচ্ছিন্ন হয়ে যাব, তবে যাওয়ার আগে আরো একজন আছেন যিনি তোমার সঙ্গে একবার দেখা করে যেতে চান। সবসময় তোমার মধ্যে একটি প্রতিভা দেখতে পেতাম আমরা। জানতাম আমার পর উপযুক্ত হাতে পড়তে চলেছে আমাদের ইউনিটের জওয়ানরা। তোমরা যেরকম দুঃসাহসিকভাবে এগিয়ে চলেছ, তাতে আমি নিঃসন্দেহ আমাদের দেশের আত্মাকে অন্তত কোনো বহিরাগত শক্তি কখনোই ভাঙতে পারবে না। যাও, তোমার পথের দ্বার খুলে গিয়েছে, এগিয়ে যাও চিন্তামুক্ত হয়ে। বিজয়ী ভবা। কমান্ডারের দেখানো পথের দিকে তাকানোতে নন্দীশের চোখে পড়ল অন্ধকার ফুঁড়ে হঠাৎ যেন আত্মপ্রকাশ করল আলোকে ঘেরা এক উজ্জ্বল সুড়ঙ্গ পথের প্রবেশ পথ। ঘাড় ঘুরিয়ে কমান্ডারকে কিছু বলতে যাবেন তিনি, এমন সময় দেখলেন পিছনে কেউ নেই। ওই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই যেন একত্রে অন্তর্হিত হয়েছেন দুজনেই। বিদায়। নন্দীশ পায়ে হেঁটে প্রবেশ করলেন প্রদীপ্ত সুড়ঙ্গ পথটিতে, আর তারপরেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন তিনি। নন্দীশ, নন্দীশ, ওঠো এবারে, তোমাকে উঠতে হবে, ওঠো। নিজের নাম শুনে আধো অচেতন জগৎ থেকে হঠাৎ যেন জ্ঞান ফিরে পেলেন নন্দীশ। সম্পূর্ণ সজাগ হয়ে উঠে চোখ মেলে বসলেন তিনি। একটি প্রায়ান্ধকার ঘরে রয়েছেন তিনি, কিন্তু ঘরটি সাদা রঙের একটি কুয়াশার চাদর দ্বারা যেন সম্পূর্ণ ঢাকা, আর এর সঙ্গে বিচ্ছুরিত একটি মৃদু আলোর আভাস ঘরের অন্ধকারকে কিছুটা দূর করেছে। আমি তো ঢুকেছিলাম একটা আলোকময় সুড়ঙ্গ পথে, তাহলে এরকম একটা ঘরের মধ্যে এলাম কখন, আর কিভাবেই বা এলাম? একটু একটু করে কিছু কিছু দৃশ্য আবার মনে পড়ে যাচ্ছে নন্দীশের। আলোকময় সুড়ঙ্গ পথটিতে ঢুকে তিনি যখন গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলেন, তখনই যেন কোনো ছায়াছবির মতন এই দৃশ্যগুলি তার মনে ভেসে উঠেছিল। বড়ই অদ্ভুত এবং ঘটনার সঙ্গে সঙ্গতিবিহীন এই দৃশ্যগুলি। একটি তুষারাচ্ছন্ন পাহাড়ি পথ দিয়ে যেন একটানা হেঁটে চলেছেন নন্দীশ। সুদীর্ঘ সেই পথ ফুরুতেই যেন চাইছে না,
এভাবে চলতে চলতে সন্ধে হলো। একটি গুহায় এসে থামলেন তিনি। আগুন জ্বাললেন। গুহার বাইরে উঁকি মেরে দেখলেন এক টানা তুষারপাত। গুহার ভিতরের পাথরের একটি খাটো চাতাল। শুয়ে পড়লেন তিনি। কি ভয়ঙ্কর ঠান্ডা চাতালের মেঝেটা। পরদিন সকাল। ঘুম ভেঙে উঠে বসলেন নন্দীশ। গোটা গায়ে অসহ্য যন্ত্রণা। মাথাটা যেন প্রচণ্ড ভারে তুলতে পারছেন না তিনি। গুহার মুখ দিয়ে সূর্যের আলো ঢুকছে ভিতরে। কোনো মতে উঠে বসলেন তিনি। পিছনে একটি মধ্যম আকৃতির পাথরের স্তূপ। ওপরে একজন বৌদ্ধ সন্ন্যাসী বসে ধ্যানমগ্ন অবস্থায়। কাছে এগিয়ে তাকে দেখতে লাগলেন নন্দীশ। শান্ত, সমাহিত, সৌম্য মুখটিতে ভোরের সূর্যের নরম আলো। হাঁ হয়ে সেই মুখের দিকে তাকিয়ে থাকলেন তিনি। পুরো বিষয়টা যেন তার সঙ্গেই ঘটেছে বা ঘটছে। প্রতিটি অনুভূতি যেন অনুভব করছেন নিজের শরীরে। ঘুমের মধ্যে এমনটাই মনে হচ্ছিল তার। কিন্তু এরকমটা কেন মনে হলো? উত্তর নেই নন্দীশের কাছে। স্মিত আলোয় শ্বেত শুভ্র কুয়াশার চাদর ছেড়ে তার দিকে এগিয়ে এলেন এক সন্ন্যাসী মূর্তি। একজন কিশোরকে নিজের সাথে নিয়ে। নিজের স্মৃতির অতলে তলিয়ে গিয়েছিলেন নন্দীশ। এই হঠাৎ অচেনা দৃশ্যগুলিকে চোখের সামনে দেখে একটুখানি অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন তিনি। এখন ধীর পায়ে মূর্তি দুটি তার দিকে এগিয়ে আসতে ধীরে ধীরে মুখ তুললেন তিনি। আর সামনে তাকাতেই চমকে উঠলেন এক রাস বিস্ময়ে। আধো অন্ধকার ঘরের ফিকে হয়ে আসা আলোয় তিনি দেখলেন তার সামনে দাঁড়িয়ে থাকা সন্ন্যাসী মূর্তিটি সেই বৌদ্ধ ভিক্ষুর, যাকে সদ্য স্বপ্নে দেখেছেন আধো তন্দ্রাচ্ছন্ন অবস্থায়। আর তার পাশে দাঁড়িয়ে থাকা কিশোরটির দিকে দৃষ্টি ঘুরতেও যেন আরো হতবাক হয়ে গেলেন তিনি। এ তো সেই কিশোর যাকে তিনি স্বপ্নে দেখেছেন বেশ কয়েকবার। সেই চেহারা, সেই চোখ মুখ, সেই একই অভিব্যক্তি। একে আপনি কি অবাক হয়ে গিয়েছেন নন্দীশ? কে আপনি? আমার নাম জানলেন কি করে? আমি মহাযোগী মিলারেপা, ভগবান বুদ্ধের ধর্মমতে বিশ্বাসী, একাধারে একজন শিক্ষক ও জীবন থেকে ক্রমাগত শিক্ষা নেওয়া একজন ছাত্র। ননসেন্স। বেশ কিছুক্ষণ চুপ করে বসে কি যেন ভাবলেন নন্দীশ। এই সময়কালটিতে চুপ করেছিলেন অভিজ্ঞ এই বৌদ্ধ সন্ন্যাসী। তিনি জানেন মনকে শক্ত করার জন্য সময় দিতে হয়। বেশ খানিকটা বিরতির পর আবার নন্দীশ বলে উঠলেন, আপনি ডাহা মিথ্যে কথা বলছেন। এটা হতেই পারে না। হঠাৎ ও কথা কেন? তার কারণ আমি 2025 খ্রিস্টাব্দের মানুষ। এমন একটি সময় যেখানে জ্ঞান জিনিসটিকে লোকে আক্ষরিক অর্থে নিজের পকেটে নিয়ে ঘুরে বেড়ায়। যে মিলারেপার কথা আপনি আমায় জানাতে এসেছেন তার নাম ইয়েতসন মিলারেপা। জন্ম 1040 খ্রিস্টাব্দ, মৃত্যু 1123 খ্রিস্টাব্দ। পশ্চিম তিব্বতের এক ধনী পরিবারে জন্ম নেওয়া একজন মহাপুরুষ, যার পিতৃদেবের মৃত্যুর পর তার কাকা ও পিসি মিলে সমস্ত সম্পত্তি হাতিয়ে নেয়। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা মিলারেপা এরপর ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র সাধনা করে তার সমস্ত ঋত সম্পত্তি পুনরুদ্ধার করেন। অজস্র প্রাণ কেড়ে নিয়ে শেষে অনুতাপে জ্বলে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। অপর এক বিখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী মরোপ তাকে শিক্ষাদান করেন। মিলারেপাই একমাত্র ব্যক্তি যিনি কৈলাস পর্বতের শীর্ষদেশের কাছাকাছি পৌঁছন এবং অক্ষত দেহে আবার নিজের সমাজে ফেরত আসেন। কে পাঠিয়েছেন আপনাকে? আপনি চাইনিজদের সরাসরি বেতন পান নাকি কোনো কমিশনড এজেন্ট? হ্যাঁ, কর্নেলিয়েফই কোথায়? এই হতচ্ছাড়া ঘরটাই বা কোন লোকেশনে? হ্যাঁ, একটানা কথাগুলি উগরে দিলেন তিনি। শেষ যুদ্ধে বেদির ওপর উঠে ফ্লেয়ার গান ফায়ার করেছিলেন তিনি আকাশের দিকে। ফলে তার ব্যাকআপ টিম বুঝবে যে মেসেজটি রিলে করা হয়েছে তা ভুয়ো।
ক্যাম্প শত্রু সেনার দখলে, আর সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন তারা। এদিকে ক্ষণিকের অসতর্কতার জন্য গুলি খান নন্দিশ। এর পরের বিষয়টি তিনি অনুমান করতে পারলেন। তার অচেতন দেহটি নিয়ে পালিয়ে আসেন কর্নেল ইউফেই। এখন নাটক করে তার পেট থেকে কথা আদায়ের চেষ্টা করা হচ্ছে মাত্র, আর কিছুই নয়। নিজেকে মেলারেপা পরিচয় দেওয়া এই তিব্বতী বৌদ্ধটি যে প্রকাণ্ড ধাপ্পাবাজ, এই নিয়ে আর কোনো সন্দেহ নেই তার মনে। কিন্তু আপনি আমার সঙ্গে কোন ভাষায় কথা বলছেন নন্দিশ? দুটি বিষয় নিয়ে খটকা যাচ্ছিল তার মনে। এখন বৌদ্ধ সন্ন্যাসীটি মুখ খোলাতে বিদ্যুৎ চমকের মতো বিষয়টি খোলসা হলো তার কাছে। মনে মনে তিনি ভাবতে লাগলেন, আমি কথা বলছি বিশুদ্ধ হিন্দিতে, আর মিলারেপা নামধারী ওই ব্যক্তিটি কথা বলছেন বডিক ভাষ্যে, যা একান্তভাবে তিব্বতের মূল ভূখণ্ডের নিজস্ব স্থানীয় ভাষা। তাহলে তাহলে আমরা একে অপরের কথা এত সুন্দরভাবে বুঝছি কি করে, যেখানে এই স্থানীয় তিব্বতী ভাষা আমি কিছুই জানি না? হ্যাঁ, আর আমি তো শুধু আমাদের সীমানা ঘেঁষা বহুল প্রচলিত লেপচা ভাষাটুকুই জানি। আর ওই কিশোরটি, যতবার ওর দিকে চোখ যাচ্ছে ততবারই মনের ভিতরটা এমন তোলপাড় হচ্ছে কেন, যেন একটি দুর্নিবার আকর্ষণ অনুভব করছে এই কিশোরটির প্রতি। আমার কেন যেন মনে হচ্ছে এই কিশোরটি আমার বহুদিনের চেনা, যেন যেন শরীর ভিন্ন হলেও আমাদের মন একই। কিন্তু কিন্তু এ কিভাবে সম্ভব? এইসব ভাবতে ভাবতে মিলারেপার দিকে তাকাতেই আবার স্মিত হাস্য হাসলেন তিনি। বড়ই সুন্দর অনাবিল সেই হাসি। এই মুহূর্তে আপনি আছেন এমন একটি অবস্থানে যেখানে মানুষের নয়, দেবতাদের রাজত্ব নন্দিশ। সময় এখানে কোনো প্রভাব ফেলতে পারে না, আর এই অবস্থানটির ভিতরে থাকা চরিত্রগুলির বয়স কখনোই বাড়ে না। বাজে কথা রাখুন, আগে বলুন কোথায় আছি আমরা, আর এখানে এসব কি ঘটছে? কি খাইয়েছেন আপনি আমায়? এইভাবে আপনারা আমার কাছ থেকে কিচ্ছু জানতে পারবেন না। যদি বলি আপনি এই মুহূর্তে কৈলাস পর্বতের ভিতরে। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে বৌদ্ধ ভিক্ষুকের মুখোমুখি দাঁড়ালেন নন্দিশ। তার দেহভঙ্গি বলে দিচ্ছে কতটা বেপরোয়া হয়ে উঠেছেন তিনি। ক্রমান্বয়ে হাতের মুঠি বন্ধ খোলা করতে করতে তিনি বললেন, আমার হাত পায়ের বাঁধন খোলা রেখে আপনারা নিজেদের অশেষ দুর্গতি ডেকে আনছেন। যা প্রশ্ন করেছি তার উত্তর দিন, না হলে আপনাদের। আপনি আমাকে প্রহার করতে চান, তাই না? বেশ, এগিয়ে আসুন, প্রহার করুন তো দেখি আমায়। আর মাথা ঠিক রাখতে পারলেন না নন্দিশ। স্থান কাল ভুলে সাংঘাতিক ক্রোধে চরম সীমায় পৌঁছে এবার খুব জোরে হাত চালালেন তিনি বৌদ্ধ ভিক্ষুকটিকে লক্ষ্য করে। কিন্তু পর মুহূর্তেই অসীম বিস্ময়ের সাথে তিনি লক্ষ্য করলেন তার হাতটা যেন বৌদ্ধ ভিক্ষুটিকে ফুঁড়ে বেরিয়ে গেল। আবারও, তারপরেও যতবার প্রহর করলেন নন্দিশ, প্রতিবারই সেই একই ঘটনা ঘটতে লাগলো। অক্ষত দেহে দাঁড়িয়ে স্মিত হাস্য হাসতে লাগলেন বৌদ্ধ ভিক্ষুটি, আর পরের পর অক্ষম চেষ্টা চালিয়ে যেতে লাগলেন নন্দিশ। শেষে নিষ্ফল আক্রোশে জ্বলন্ত চোখ দুটি মেলে তাকিয়ে রইলেন তিনি বৌদ্ধ ভিক্ষুকটির দিকে। তারপর চেবানো গলায় তিনি বললেন, বুঝেছি, 3D হলোগ্রাফ প্রজেকশন দিয়ে আমাকে বোকা বানানোর চেষ্টা, হ্যাঁ, তাই না? এই জন্যই তো আমাকে বাঁধনমুক্ত করে রেখেছেন আপনারা। হ্যাঁ, যাক, ভালোই হলো, অন্তত আমি যে ঠিকই ভেবেছিলাম তা বোঝা গেল। নন্দিশ, আপনি যা বললেন তা ঠিক নয়। এটি কোনো মর্ত পার্থিবের রচনা করা ষড়যন্ত্র নয়, দেবতাদের একটি পরিকল্পনা, যাতে আপনাকে অংশ নেওয়ার জন্য ডাকা হয়েছে। আপনি সেই দ্বিতীয় নির্বাচিত সৌভাগ্যবান, যিনি দেবতাদের বার্তার ধারক, একটি আধার হয়ে কাজ করবেন। মানে বুঝলাম না। কৈলাস পর্বত দেবতাদের এমন একটি রহস্যের আধার, যেখানে অনেক প্রশ্নের সূচনা হয়। আমরা এখন যে কক্ষটিতে রয়েছি তা এই পর্বতের অভ্যন্তরে। বহু যুগ আগে দেবতারা এই পার্বত্য অঞ্চলে আসেন এবং নিজেদের প্রয়োজনে এই পর্বত সৃষ্টি করেন। তাদের মুখ্য উদ্দেশ্য ছিল গোটা মহাবিশ্বের সময়পুঞ্জের
একটি মধ্যবিন্দু আবিষ্কার করা, যেখানে তারা নিজ ইচ্ছামতো সময় সারণী বেয়ে সামনে বা পিছনে যেতে পারবে, কোনো গুপ্ত অজ্ঞাত প্রয়োজনে। কি সেই প্রয়োজন তা আমি জানি না। আমরা ক্ষুদ্র মানব, দেবতাদের লীলা বুঝবার মতো বুদ্ধি আমাদের নেই। পৃথিবীর বুকে এখানেই তারা খুঁজে পেয়েছিলেন সেই বিন্দুটি যা সব কটি মাত্রা ও কালকে একটি শৃঙ্খলে গ্রন্থিত করে। এই বিন্দুতে কিন্তু সময় কাজ করে না। ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবই এখানে এক সমান। আরেকটি কথা, কোনো জীবন্ত মরণশীল প্রাণী এখানে প্রবেশ করতে পারে না। এর অর্থ? এই কিশোরটির কথায় পরে আসছি, আগের পরিচয় দিই। এর নাম আহিম। হিমালয় পর্বতমালার পাদদেশে একটি ছোট্ট রাজ্য শান্তিনীড়। সেই রাজ্যের ভাগ্যাহত রাজপুত্র ইনি, আমারই সমসাময়িক। ঈশ্বরের নির্দেশে এখানে আসবার জন্য এ যাত্রা শুরু করে, কিন্তু পথে এর মৃত্যু হয়। এর শরীরের আত্মা অর্থাৎ শক্তিকে সংগৃহীত করে এখানে আনা হয়েছে। আর আপনি? আমার কি হয়েছে? হ্যাঁ, সীমান্ত যুদ্ধে মাটিতে আপনার দেহ পড়ে যাওয়ার পর আমি স্বয়ং আপনাকে নিয়ে আসি এখানে, ঈশ্বরের নির্দেশে। এ হতে পারে না, এ অসম্ভব। আপনি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, মিথ্যা কথা বলছেন আপনি। কোনো সন্দেহ নেই আপনি শত্রুদেরই ভাড়া খাটা খচ্চর। সংযত হন নন্দীশ, এটাই প্রকৃত সত্য। বেশ, আপনি প্রমাণ চান তো? কোনো সমস্যা নেই। এই কক্ষের ভিতরের সময় স্থির। আমরা সকলেই এক মাত্রায় রয়েছি। বলা ভালো, আমরা এখন কোনো মাত্রাতেই অবস্থান করছি না, কিন্তু বাইরের বিশ্বে সময় ও মাত্রার বিভাজনটি কিন্তু স্থির। যাই হোক, ওই বাতায়নটি দেখতে পাচ্ছেন? সামনের দেয়ালে একটি ছোট গোল মতন ঘুলঘুলি যেন খুলে গেল। অতীব ছোট সেই ঘুলঘুলি, কোনো মতে একটি হাত গলতে পারে তার মধ্যে দিয়ে। সেদিকে ইশারা করে বৌদ্ধ ভিক্ষুটি বললেন, বাতায়ন দিয়ে আপনার একটি হাত বাইরে রাখুন, বেশিক্ষণের জন্য রাখতে যাবেন না যেন আবার। অবিশ্বাস ভরা চোখে বৌদ্ধ ভিক্ষু ও কিশোর দুজনের দিকেই এক প্রস্থ তাকিয়ে নিয়ে এবারে ঘুলঘুলিটির দিকে এগিয়ে গেলেন নন্দীশ। তারপর আলগোছে নিজের ডান হাত কবজি অবধি বাড়িয়ে দিলেন তিনি ঘুলঘুলির বাইরে। হাত ভেতরে টেনে নিন। হাতটা ভেতরে টেনে নিলেন নন্দীশ। পরক্ষণেই অবাক হয়ে বড় বড় চোখ মেলে নিজের ডান হাতের পাঞ্জার দিকে কিছুক্ষণ হাঁ হয়ে তাকিয়ে রইলেন তিনি। তার হাতের পাঞ্জার একটু ওপর থেকে আঙুলগুলির একটাও নেই। ব্যাপারটি হজম করতে বেশ কিছুক্ষণ সময় নিলেন তিনি। তারপর প্রবল হতাশায় ও ঘৃণায় তিনি গর্জে উঠলেন, হে, কি নারকীয় চক্রান্ত করছেন আপনি? হ্যাঁ, এইভাবে টর্চার করে পেট থেকে? বেশ, মুখ আমিও খুলব না, যা করার করে নিন। আপনার ব্যথা লাগছে না? বৌদ্ধ ভিক্ষুটির এই প্রশ্নে একটু হকচকিয়ে গিয়ে থেমে গেলেন নন্দীশ। সত্যি তো, এই ধরনের মারাত্মক ক্ষতে যে প্রবল যাতনা হয় তা তো কিছুই আমার অনুভব হচ্ছে না। ক্ষত থেকে তো কোনো রক্ত বের হচ্ছে না। প্রচণ্ড ঠান্ডায় ফ্রস্ট বাইট করিয়ে আঙ্গুলগুলো যদি কেটেও বা নেওয়া যায়, তাহলেও তো ক্ষতস্থান থেকে রক্ত বেরোবার কথা। তাহলে কোনো যন্ত্রণা নেই, রক্ত নেই, হাতের আঙ্গুলগুলিও নেই। এর সমাপতন কিভাবে সম্ভব? কিভাবে? ওই ক্ষুদ্র বাতায়নের ওপারে বাস্তব জগৎ, যেখানে সময় ও মাত্রাগুলি তাদের সঠিক বিভাজনে রয়েছে। আর আপনি হলেন বিদেহী আত্মা, সেই শক্তিপুঞ্জ যা রয়েছে ওই বাস্তব জগতের সীমারেখার এপারে।
যেই মুহূর্তে আপনার দেহাংশ বাস্তব জগতের সান্নিধ্যে এলো, আপনার শক্তির কিছুটা অংশ তার বর্তমান সময়ে ফেরত চলে গেল, যেখানে তার এই সময় থাকা উচিত। হাত সরিয়ে না নিলে একটু একটু করে নন্দিশ বুঝতে পাচ্ছেন বিষয়টা। এই প্রথম তিনি কোনো প্রতিবাদ করলেন না মিলারেপা নামধারী এই বৌদ্ধ ভিক্ষুটির কথায়। সত্যি যদি এই স্থানটি জাগতিক স্থান কালের অতীত হয়, তবে 1140 খ্রিস্টাব্দে গত হওয়া এক বৌদ্ধ যোগীর সাথে এই একই ঘরে অবস্থান করাটা বিচিত্র কিছু নয়। অজান্তে নিজের কপালের বাঁ দিকটায় একবার হাত চলে গেল নন্দীশের। আমার তো এখানটাতেই গুলি লেগেছিল, অথচ এখানে কোনো ব্যথা টের পাচ্ছি না কেন? তার মানে বৌদ্ধ ভিক্ষুকটি ঠিক, আমি মারা গেছি। তাহলে তো আমার সামনে দাঁড়ানো ব্যক্তিটি মিলারেপাই বটে। চোখ তুলতেই এবারে তার নজর পড়ল সামনে দাঁড়ানো কিশোরটির দিকে, আর তাকে দেখেই থমকালেন তিনি। মিলারেপা তাকিয়েছিলেন তার দিকে। এবারে তাকে উদ্দেশ্য করে নন্দীশ বললেন, এই ছেলেটি, একে আমি অনেকবার স্বপ্নে দেখেছি। কেন? এ তো আপনার সমসাময়িক। তবে তবে কোন সূত্র ধরে আমি একে স্বপ্নে দেখতাম? তার কারণ আপনি আর আহিম, আপনারা দুজনেই একই শক্তিপুঞ্জের দুটি ভিন্ন ভিন্ন সত্তা, যাদের অবস্থান দুটি ভিন্ন সময়, ভিন্ন মাত্রায়। হতবিহ্বল মুখে দাঁড়িয়ে রইলেন নন্দীশ। মিলারেপার বলা কথাগুলির বিন্দু বিসর্গও তিনি বোঝেননি। ক্ষণকাল তার দিকে তাকিয়ে ব্যাপারটা বুঝতে পারলেন মিলারেপা। আত্মা অবিনশ্বর নন্দীশ, তাকে সৃষ্টি করা যায় না, ধ্বংসও করা যায় না, কিন্তু তার বিভাজন ঘটানো সম্ভব। এই মহাবিশ্বে যে কয়টি মাত্রা রয়েছে, আত্মার বিভাজন ঘটিয়ে স্ব স্ব মাত্রায় পঞ্চভূত এক করে তাকে একটি দেহদান সম্ভব। তাই হয়েছে এক্ষেত্রে। বিশ্বে আপনি আর আহিম, আপনারা দুইটি ভিন্ন সময় দুটি পৃথক সত্তা, কিন্তু আপনাদের অন্তরাত্মা এক। ফলে আপনারা পরস্পর যুক্ত ছিলেন সর্বক্ষণ একে অপরের সাথে। এখানেই তো আমার প্রশ্ন, হে মহাযোগী, কিভাবে? ধৈর্যং রাহি, এ কথাই বলতে যাচ্ছিলাম আমি। শুনুন মন দিয়ে। মানবদেহের কপালের কাছটায় ভেতরের দিক ঘেঁষে থাকে একটি তৃতীয় চক্ষু। এই চক্ষুর সাহায্যে সম্ভব দুটি পৃথক মাত্রায় থাকা একই শক্তিপুঞ্জের দুটি ভিন্ন শরীরের মধ্যে সংযোগ সাধন। আর এই সংযোগ সাধিত হয় ঘুমের মধ্যে মানসিক তরঙ্গের সাহায্যে। এই কারণেই আপনি স্বপ্নে দেখতে পেতেন আহিমকে, আবার উল্টোটাও ঘটত, আহিমও আপনাকে স্বপ্নে দেখতে পেত ঘুমের মধ্যে। তাই যদি হবে, এই পৃথিবীতে বর্তমানে প্রায় 750 কোটি লোক রয়েছে, তারাও কি আমাদের মতোই একইভাবে ভাগ্যবান? না নন্দীশ, সবাই নয়। খুবই স্বল্প সংখ্যক হাতে গোনা কিছু লোক রয়েছে যাদের তৃতীয় চক্ষুর উন্মেষণ ঘটেছে। এর পিছনেও জানবেন দেবতাদেরই হাত রয়েছে। এই নির্বাচিত ভাগ্যবানদের দেবতারাই স্বয়ং নির্বাচন করেন তাদের কাঁধে কোনো দায়িত্ব ন্যস্ত করার জন্য। সাধারণ মানুষদের ক্ষেত্রে তৃতীয় চক্ষু নিষ্ক্রিয়ই থাকে। এর অর্থ আমরা নির্বাচিত। বেশ, কিন্তু কি করতে হবে আমাদের? নন্দীশের প্রশ্নে কিছুটা সময়ের জন্য স্থির হয়ে গেলেন মিলারেপা। মাথা নিচু করে কি যেন ভেবে নিলেন ক্ষণকাল। তারপর মুখ তুলে প্রায় ধাঁধার সুরে তিনি বললেন, হয়তো এমন কিছু যার জন্য প্রয়োজনে একটি কিশোরের নিষ্কলুষ আকুতি, তার সাথে একজন পরিণত সৈনিকের দুর্জয় সাহস, আর কাঁটার মুকুট মাথায় পরেও মানুষকে কাছে টেনে নেওয়ার আকুতি সম্পন্ন একটা মন। আমার কার্য শেষ। আপনাদের দুটি পৃথক শক্তিপুঞ্জকে
এক জায়গায় একত্র করবার ভার দেওয়া হয়েছিল আমার ওপর। দেবতাদের সেই কার্য আমি সম্পাদনা করেছি। এখন আমি প্রত্যাবর্তন করব আমার সময়, নিজ দেহে শত সহস্রের গান গাইবার দুর্নিবার মোহে। আহিম এখানেই থাকবে। আপনি চলুন আমার সাথে, আপনাকে আপনার সময় প্রেরণ করে তবেই আমার ছুটি। আমি? কিন্তু আপনি যে বললেন আমি মরে গিয়েছি। আপনি আহত হয়েছিলেন মাত্র নন্দীশ, অচেতন। আমার দায়িত্ব ছিল আপনাদের দুইটি আত্মাকে এক স্থলে সামনাসামনি দাঁড় করানো। সেই কারণেই কৈলাস পর্বতের অভ্যন্তর ভাগে প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়েছিল আমাকে। অবশ্যই তার জন্য আমার নশ্বর দেহটিকে পরিত্যাগ করতে হয়েছিল কিছু সময়ের জন্য। আপনার পরিবর্তিত রূপ আহিম তার দায়িত্ব পালন করে এখানে এসেছে। নিজের জীবনকালে স্বীয় ক্ষমতায় দুটি গ্রামকে অনিবার্য ধ্বংসের হাত থেকে রক্ষা করে এসেছেও। কিন্তু আপনার কার্য কিন্তু এখনো বাকি থেকে গিয়েছে। আপনার লোকজন, আপনার জনজাতি কিন্তু এখনো দুর্বৃত্তের অস্ত্রের সামনে পদানত। ওদের বাঁচাবেন না? এটি কিন্তু আপনার দায়িত্ব নন্দীশ। যান, আগে নিজের কর্তব্য পালন করে আসুন, তারপর আসুন আমার হাতটা ধরুন। মিলারেপা তার হাত বাড়িয়ে দিলেন নন্দীশের দিকে। আর ঠিক এই সময়টিতেই নন্দীশের চোখ গেল পাশে দাঁড়িয়ে থাকা আহিমের দিকে। তার এই সরল মুখের প্রতিচ্ছবিটিকে স্মিত হাসতে দেখে আর্দ্র হয়ে উঠল তার মন। ধরা গলায় তিনি জিজ্ঞেস করলেন, আহিম? ও মানে আমি, ও কি একা থাকবে এখানে? আমার কাজ শেষ না হওয়া অবধি ও প্রতীক্ষা করবে এখানে। আপনার কাজ শেষে ফেরত এলে আবার একত্রে মিলিত হতে পারবে। ততদিন ও দেবতাদের সান্নিধ্যে কাটাক কয়েকটি মুহূর্ত। আহিমের দিকে তাকিয়ে একটি স্নিগ্ধ হাসি উপহার দিয়ে অক্ষত হাতে মেলারেপার বাড়ানো হাতটি স্পর্শ করলেন নন্দীশ। একটি তীব্র আলো জ্বলে উঠল তার মাথায়। পরক্ষণে চেতনা হারালেন তিনি। জ্ঞান শেষ হবার আগের মুহূর্তে তার মাথার ভিতরে বেজে উঠল মিলারেপার কণ্ঠে একটি বাণী। শান্তির পথের সন্ধান কোনো মরণশীল মস্তিষ্কে এঁকে লাভ নেই। পবিত্র মানবরা একে খুঁজে পায় নিষ্কলুষ চেতন দিয়ে। জাগতিক দেহ নিয়ে একে খোঁজার চেষ্টা করা না করাই ভালো। সুখে জীবনকাল কাটিয়ে ফিরে আসুন দ্রুত, এই কামনাই করি। বিশ্ব চরাচর অন্ধকারে ডুবে গেল মুহূর্তে। কেপি, মনে হয় কমান্ডারের হুঁশ ফিরেছে। ধীরে ধীরে চোখ মেললেন নন্দীশ। অন্ধকারে প্রথমে কিছুই ঠাউর হচ্ছিল না তার। এখন চেনা গলার আওয়াজে সম্পূর্ণ চেতনা ফিরে আসবার পর তিনি বুঝলেন একটি খোলা জায়গায় এনে রাখা হয়েছে তাকে। বেশ কিছু লো ওয়াটের কমজোরি আলোর ব্যবস্থা করা হয়েছে সেখানে। আশেপাশে ঘাড় ঘুরিয়ে দেখলেন তার আশেপাশে কেপি হার্নান্ডেজ সহ পুরো টিমটি তো আছেই, আবার অবশিষ্ট গ্রামবাসীদেরও দেখতে পেলেন তিনি। ভিড় করে এক জায়গায় ঠাসাঠাসি বসা অবস্থায় প্রত্যেকে। এ কি অদ্ভুত ব্যাপার! ধর্মড় করে উঠে বসলেন নন্দীশ। এসব কি চলছে বলো তো হার্নান্ডেজ? পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক স্যার। আমাদের মধ্যে সুরেশ আর হোলকার মৃত। ওদিকে আপনাদের কভার করবার সময় আমাদের গুলি শেষ হয়ে যায়। আমরা আত্মসমর্পণে বাধ্য হই। উল্টো দিকে আপনি অজ্ঞান হয়ে গেলে বাকি দুজন ওদিক থেকে সারেন্ডার করে। আমাদের সকলকে ওরা একসাথে এনে এখানে রাখে। একটু পরেই গোটা গ্রাম থেকে যতজনকে ওরা ধরেছিল সবাইকে একত্রে এনে রাখা হয় আমাদের সঙ্গেই, এই খোলা জায়গার মাঝখানে। লক্ষণটা ভালো বুঝি না স্যার। জায়গাটা আমাদের লাইনের জঙ্গলের ধার ঘেঁষে। ওরা বোধহয় আমাদের হোস্টেজ বানাতে চায়, তাই না স্যার? চুপ করে নিজের মাথার ক্ষতস্থানে হাত বোলাতে লাগলেন নন্দীশ। অপটু হাতে একটি ব্যান্ডেজ বাঁধা রয়েছে সেখানে। গুলিটা মাথার ভেতরে ঢোকেনি,
হালকাভাবে পাশ ছুঁয়ে বেরিয়ে গিয়েছে সেটি, তবে রেখে গিয়েছে প্রবল যন্ত্রণা। এত যন্ত্রণা মাথায় যে গুছিয়ে চিন্তা পর্যন্ত করে উঠতে পারছেন না তিনি। যাই হোক, নন্দীশের অবশ্য হাবভাব থেকে অন্য কিছু মনে হচ্ছে। যদি হোস্টেজ বানানোর জন্য এই গ্যাদারিংটা করানো হতো তবে তাদের হাত পা বাঁধা থাকত, সশস্ত্র গার্ডস ক্ষমতায় থাকত। সেসব কিছুই হয়নি এখানে। এর অর্থ আমরা কি উঠে জঙ্গলের লাইনের দিকে সরবার চেষ্টা করব স্যার? ওরা আমাদের এখানে হোস্টেজ বানানোর জন্য রাখেনি হার্নান্ডেজ। ওরাও সেটাই চাইছে যেটা তুমি চাইছো। হাত পা খোলা অবস্থায় এখানে রেখে দিয়ে ওরা চাইছে আমরা আধো অন্ধকারে পিছনের জঙ্গলের দিকে দৌড় মারি, তারপর ওদের পাতা মাইনের ফাঁদে পা দিই, বিশৃঙ্খলা, বিস্ফোরণ আর ধোঁয়ার আড়ালে যাতে ওরা নদী টপকে ওপারে যেতে পারে, নিদেন পক্ষে স্থান ত্যাগ করতে পারে। অসীম সৌভাগ্য যে আমাদের একজনও সেই চেষ্টা এখনো করেনি। সবাইকে বলে দাও কেউ যেন জায়গা থেকে না নড়ে। দ্রুত কথাগুলি রিলে করা হলো দলের সকলের মধ্যে। বোঝা গেল এই আশঙ্কাটাই করছিলেন সকলে। নন্দীশের মাথার যন্ত্রণা বেশ ভালোই বেড়েছিল। ঘাড়ের কাছে হাত দিয়ে ডোলে ব্যথা প্রশমন করছিলেন তিনি। এমন সময় তার চোখ গেল সামনে বসা হার্নান্ডেজের গলার কাছে। আধো অন্ধকারে বুঝতে পারলেন ওটি ধর্মভীরু হার্নান্ডেজের গলার ক্রস। তাকিয়েই থাকলেন নন্দীশ ক্রসটির দিকে। ওই ক্রস যে নির্ভীক মহাপুরুষটির কথা স্মরণ করায় তিনি জনতার মঙ্গল কামনায় কাঁটার মুকুট পরে নিয়েছিলেন নিজের মাথায়, স্বেচ্ছায় সৃষ্টি করেছিলেন মানবতাবাদের নূতন সংজ্ঞা, মানবকে ভালোবেসে। হার্নান্ডেজের গলায় ওই ক্রসটি আগেও দেখেছেন নন্দীশ, কিন্তু আজ ওইটিকে আবার দেখে তিনি হঠাৎ এত অন্যমনস্ক কেন হয়ে গেলেন? নন্দীশের চোখ মুখ দেখে মনে হলো কোনো কিছুর উত্তর যেন তিনি খুঁজছেন। All souls, stand up on your feet. সরু গলায় তীক্ষ্ণ একটি নির্দেশ কানে ভেসে আসতেই চিন্তাসূত্র ছিঁড়ে গেল নন্দীশের। কথাগুলির উৎসের দিকে তাকিয়েই চমকে উঠলেন সকলে। নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত থাকায় কেউ বুঝতেই পারেননি চুপি সারে তাদের সামনে কখন এসে উপস্থিত হয়েছেন চাইনিজ সেনাদের অবশিষ্ট দলটি। লঘু পায়ে এসে প্রথমে পজিশন নিয়ে দাঁড়িয়েছেন তারা। তারপর কর্নেল ইউফেই সামনে এগিয়ে এসেছেন 2 পা। নির্দেশটিও অবশ্য তারই দেওয়া। সকলে একযোগে তার দিকে ফিরে তাকাতে এবারে তিনি বললেন, আজকের দিনটি অত্যন্ত পবিত্র, তাই আমরা স্থির করেছি আজ সকল বন্দীদের আমরা মুক্ত করব। এই শুভক্ষণে আজ থেকে 2500 বছর আগে তোমাদের দেশের সীমা লঙ্ঘনকারী সেই বিদেশি রাজার অনুকরণেই আমিও একবার বলবো, যাও বীর, মুক্ত তুমি, তোমরা যেতে পারো। হাসি হাসি মুখ করে কথাগুলি বলছিলেন ইউফেই। এদিকে ঠিক তার পিছনেই বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে শ্রীযুক্ত হাইতাও সমেত ইউফেইয়ের অবশিষ্ট অনুচরেরা। বিষয়টির মধ্যে সিঁদুরে মেঘ দেখলেন নন্দীশ। কেপি তার দিকে একবার ফিরে তাকাতেই মাথা নেড়ে ইশারায় না বললেন তিনি। তারপর এক দৃষ্টে তাকিয়ে লক্ষ্য করতে লাগলেন কর্নেল ইউফেইয়ের হাবভাব। তীক্ষ্ণ চোখে কর্নেল তখনও লক্ষ্য করছিলেন তাদের গোটা দলটিকে। তার এই উদাত্ত ঘোষণার পরেও অবশ্য কোনো কাজ হলো না। নন্দীশের গোটা দলটি তখনও দাঁড়িয়ে রইল এক জায়গায়। 10 সেকেন্ডের মধ্যে যদি তোমরা চলতে শুরু না করো তবে আমরা গুলি চালানো শুরু করে দেব। নন্দীশের দিকে একবার তাকিয়ে দেখলেন তার সহকর্মীরা প্রত্যেকেই। তাদের দলপতির অনুমান তবে সঠিক ছিল। সামনের চাইনিজ বন্দুকধারীরা ততক্ষণে এগিয়ে এসেছেন কয়েক পা। তাদের পিছনে দাঁড়িয়ে কর্নেল ইউফেই শুরু করলেন কাউন্টডাউন। হে ভগবান, এবারে নিশ্চয়ই মারা পড়ব। কে বাঁচাবে আমাদের? সেই যে ওই জানোয়ারগুলোকে মারবে কেপি। শুয়ে পড়ো। যে কয়েকজন চাইনিজ বন্দুকবাজ সামনে দাঁড়িয়েছিল উদ্যত বন্দুক হাতে, তাদের প্রত্যেকের শরীরে হঠাৎ একটি লাল আলোর বৃত্ত দেখতে পেয়েছিলেন নন্দীশ।
নূতন করে বাঁচার উদ্দীপনায় শেষের কথা দুটি খুব জোরে উচ্চারণ করেই সামনে শুয়ে পড়লেন তিনি। তার দেখা দেখে বাকিরা প্রত্যেকেই খুব ভালো করেই জানেন তিনি উচ্চ শক্তি সম্পন্ন মার্ক 11 স্নাইপার রাইফেলের ট্রেসার লাইটের আলো এই লাল বৃত্তগুলি। এর অর্থ যে কোনো মুহূর্তে আগুন ওগড়ানোর জন্য তৈরি পেছনে কোনো অজ্ঞাত পজিশনে থাকা এই ভয়ঙ্কর অস্ত্রগুলি। এই সময় শুয়ে না পড়লে সমূহ বিপদ। নন্দিশরা একযোগে শুয়ে পড়ার পর একটু থতমত খেয়ে গিয়েছিলেন ইউফেই। সামলে নিয়ে এবারে জোর গলায় তিনি ফায়ার বলতে যাবেন, এমন সময় হঠাৎ পিছনের জঙ্গলের দিক থেকে ধেয়ে এলো এক সার স্নাইপার বুলেট। মুহূর্তে সেগুলি বিদ্ধ করল বন্দুক ধরা প্রত্যেকটি চাইনিজ সেনাকে। মুহূর্তের মধ্যে মাটি নিল প্রতিটি শত্রু সেনা, তাদের দেহের সারির পিছনে তাদের বিস্মিত কর্নেলকে দাঁড় করিয়ে রেখে। এই আকস্মিক আক্রমণে থমকে দাঁড়িয়ে পড়লেন কর্নেল ইউফেই। স্বপ্নেও বোধহয় ভাবতে পারেননি তাদের পাশার দান এইভাবে ঘুরে যাবে। বিস্মিত চোখ মেলে তিনি তাকিয়ে রইলেন তার পায়ের কাছে শায়িত দলটির দিকে। তারপর দ্রুত হাতে নিজের কোটের পকেটে হাত দিয়ে বার করে আনলেন একটি স্মোক বম্ব। নিজের পায়ের কাছে সেটিকে ছুঁড়ে মারতেই মৃদু শব্দে ফেটে গেল সেটি। স্বল্পক্ষণ পরেই তার থেকে বেরোনো ধোঁয়ায় ঢেকে গেল চারিদিকে। তার আড়ালে সরাসরি অদৃশ্য হয়ে গেল কর্নেল ইউফেইয়ের দেহটি। বেটেদের পালের গোদা পালাচ্ছে কমান্ডার। কেপির চিৎকারে মুখ তুলে সামনের দিকে তাকালেন নন্দিশ। ধোঁয়ায় সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে গিয়েছে জায়গাটি। কিছু বোঝা যাচ্ছে না ধোঁয়ার আড়ালে কি চলছে। কর্নেল ইউফেইয়ের হাতে রিভলভার রয়েছে, এই কারণেই দ্বিধাগ্রস্ত সকলেই। সাহস করে আর কেউ এগিয়ে যেতে চাইছেন না। পরিস্থিতি বুঝে মাথায় অসহ্য যন্ত্রণা অগ্রাহ্য করে উঠে দাঁড়ালেন নন্দিশ। তারপর টলতে টলতে এগিয়ে চললেন অদূরে শায়িত হাইতাওয়ের দিকে। মুখে গভীর ক্ষত নিয়ে চোখ আকাশের দিকে মেলে নিষ্পন্দ হয়ে শুয়েছিলেন তখন হাইতাও তার অন্তিম শয়ানে। পাশ থেকে তার AK-74 PSU রাইফেলটি তুলে নিলেন নন্দিশ। কঠিন চোখে একবার ফিরে তাকালেন মৃত হাইতাওয়ের মুখের দিকে। কঠিন অবশ হয়ে আসা একটি মুখ, প্রাণের চিহ্ন মাত্র নেই সেখানে। নৃশংস লোকের জন্য নির্দয় মৃত্যু। দৃঢ়ভাবে রাইফেলটিকে চেপে ধরে এগিয়ে যেতে লাগলেন তিনি অদূর ধোঁয়ার চাদরের দিকে। কিন্তু কোথায় কর্নেল? ধোঁয়ার কুণ্ডলি ভেদ করে বাইরে বেরিয়ে এসেই তিনি ভেবেছিলেন উঁট পেতে থাকবে বাস্তু ঘুঘু, কিন্তু বাস্তবে দেখা গেল তা হলো না। ধারে কাছে কোথাও দেখা গেল না তাকে। পালিয়েছে নাকি গ্রামের বাড়িগুলিকে ঘাপটি মেরে বসে রয়েছে? ততক্ষণে টিমের অবশিষ্ট সদস্যরা সকলেই চলে এসেছেন নন্দিশের কাছে। সকলে মিলে খানিক তল্লাশি চালানো হলো কিছুটা সম্ভাব্য জায়গায়, কিন্তু না, বেমালুম হাওয়া হয়ে গিয়েছেন কর্নেল। কোথায় লুকিয়ে আছে বটকলটা? ওই যে ব্রিজের ওপর দিয়ে পালাচ্ছে বেটা। গাঢ় অন্ধকারে গুটিকয় আলো বুকে নিয়ে ভূতের মতো দাঁড়িয়ে লোহার ব্রিজটি। তার ওপর দিয়ে ঊর্ধ্বশ্বাসে নদীর অপর প্রান্তটির দিকে প্রাণপণে দৌড়চ্ছেন একজন মানুষ। সদ্য ব্রিজে উঠেছেন তিনি, কিন্তু সমস্যাটা হলো মধ্যিখানে দূরত্বটা অত্যন্ত বেশি। নন্দিশ যে বন্দুকটি ধরে আছেন তা প্রথাগত স্নাইপার রাইফেল নয়। এত দূর থেকে একটা পাশ থেকে ওই চলন্ত বস্তুকে বিদ্ধ করা এক প্রকার অসম্ভব। এবারে তাহলে পালিয়ে গেল বেটা। হতাশ হয়ে মাথা নাড়তে লাগলেন হার্নান্ডেজ ব্রিজের উপরের অপশ্রিয়মান ছায়ামূর্তিটির দিকে তাকিয়ে। কিন্তু নন্দিশ অন্য কিছু ভাবছিলেন তিনি। হঠাৎ হাঁটু গেড়ে বসে সামনের ঘাস ছেড়ে নিয়ে হাওয়ায় উড়িয়ে দিয়ে দেখে নিলেন হাওয়ার গতি কোন দিকে। পরক্ষণেই হাতের রাইফেলটিকে মনোমোডে সেট করে নিয়ে টার্গেটটিকে একেবারে দেখে নিয়ে রাইফেল তুলে চকিতে একবার গুলি ছুঁড়লেন তিনি।
সোজা সামনের দূরত্বটা অতিক্রম করে নির্ভুল লক্ষ্যে এগিয়ে গিয়ে সেটি বিদ্ধ করল টার্গেটটিকে। পালিয়ে গেল হতচ্ছাড়া, সিধা নরকে পালিয়েছে হতচ্ছাড়া, আর কোনোদিন জ্বালাতে আসবে না এদিকে। হাতের বন্দুকের সেফটি লক আটকাতে আটকাতে কথাটা বললেন নন্দিশ। তারপর বন্দুক কাঁধে ঝুলিয়ে ব্রিজের দিকে হাঁটা লাগালেন। একটি ভুতুড়ে স্তিমিত আলোয় আলোকিত হলুদ হ্যালোজেনের লাইটের বাতিস্তম্ভের নিচের গাঁথনিতে ঠেস দিয়ে বসে জোরে জোরে শ্বাস ফেলছিলেন মৃতপ্রায় কর্নেল। তার হাতের রিভলভারটি ছিটকে পড়েছিল কিছুটা দূরে। সেটিকে তুলে হাতে নিয়ে তার সামনে এসে উবু হয়ে বসলেন নন্দিশ। তারপর পরীক্ষা করলেন তার ক্ষতস্থান। গুলি ডান দিক দিয়ে ঢুকে আটকে আছে শরীরের বাম দিকে, গতিপথ ওপরের দিকে তেরছাভাবে। নিশ্চিতভাবেই ওই প্রাণঘাতী গুলি বিদীর্ণ করেছে কর্নেলের হৃৎপিণ্ডকে। মুখ দিয়ে ঝলকে বেরিয়ে আসছে তাজা রক্ত। তার মৃত্যু এখন স্রেফ সময়ের অপেক্ষা। কিছুক্ষণ তাকে দেখলেন নন্দিশ, তারপর বললেন, আপনি শান্তির দেশের খোঁজ করছিলেন রক্তের স্রোতের উজানে পা ফেলে। এতগুলো লোকের মৃত্যু ঘটিয়ে কি পেলেন আপনি? ভারত এবং চীন দুটো দেশের পারস্পরিক বোঝাপড়ায় যৌথ অভিযান চালিয়ে কি এই শাশ্বত জায়গাটির সন্ধান পাওয়া যেত না? কিসের খোঁজ করছিলেন আপনার রূপকথার দেশটিতে, যা সবার সাথে আপনি ভাগ করে নিতে চাননি? বড় বড় শ্বাস পড়ছিল কর্নেলের। তারই মধ্যে কোনো মতে সামান্য একটি শক্তি সঞ্চয় করে নিয়ে তিনি বললেন, আমি চেয়েছিলাম অ্যাম্ব্রোজিয়া। অমৃত সংগ্রীরা রয়েছে, যৌবনের ঝর্ণা। আমার বয়সটা কমিয়ে মেলার এপার ওই গ্রন্থে উল্লেখ। অনেক অনেক কাজ বাকি। মানুষ অমরত্ব পায় তার নামে, তার কর্মের মধ্যে দিয়ে। 1000 বছর পর আমাদের হাড়টুকু পর্যন্ত আর আস্ত থাকবে না, কিন্তু থেকে যাবে আমাদের নাম, আমাদের স্বীকৃতি, সমাজের প্রতি আমাদের মুখের দিকে তাকিয়ে থাকা মানুষগুলোর প্রতি দায়বদ্ধতা আমাদের অমর করে রাখবে মরণশীলদের মাঝখানে। তোমরা তো তথাগত বুদ্ধকে আপন করে নিয়েছ, তাকে জেনেও এই সরল সত্যটি বুঝতে এত সময় লেগে গেল তোমাদের। কর্নেলিয়েফই, তোমার কমান্ডে থাকা তোমার সেনারা সকলেই মৃত। আজ গোটা সময়টা তোমাদের বন্দুকের নিচে থেকেও আমার সহকর্মীদের কয়েকজনকে বাঁচাতে পেরেছি আমি। তথাগতের আশীর্বাদ কার উপরে বর্ষণ হয়েছে এক্ষেত্রে? ক্ষীণ অপলক দৃষ্টিতে নন্দিশের মুখের দিকে তাকিয়ে রইলেন কর্নেল ইউফেই বেশ কিছুক্ষণ। তারপর শ্বাস টানতে টানতে নিজের কোটের বুক পকেটে হাত ঢোকালেন তিনি। একটু সতর্ক হলেন নন্দিশ। হাতের রিভলভার ধরা রইল শটাং ধরাশয়ী কর্নেলের দিকে। কিন্তু কর্নেলের হাত বের করে আনার পর দেখা গেল তার দুর্বল হাতে ধরা একটি প্রাচীন তিব্বতীয় পুঁথি। কাঁপা হাতে সেটি বাড়িয়ে ধরলেন তিনি নন্দিশের দিকে। যক্ষের মতো এটিকে আগলে রেখেছি শেষ 30 বছর। তুমি আমার চোখ খুলে দিলে। ইয়াং ম্যান, তুমি রাখো এটিকে। ঈশ্বর তোমার নিজের বলা কথাগুলি আর শেষ করতে পারলেন না বৃদ্ধ কর্নেল। শেষ নিঃশ্বাস টানবার একটা দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে অবশেষে নিথর হয়ে গেল তার দেহ। মারা গেলেন তিনি। তার মৃত মুখের দিকে একবার তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন নন্দিশ। তারপর তাকালেন নিজের হাতে ধরা প্রাচীন পুঁথিটির দিকে। অজানা ভাষায় লেখা দুর্বোধ্য জ্ঞান নিয়ে সেটিও যেন তার মতোই বিমূঢ়। নিজের জ্যাকেটের পকেটে দ্রুত সেটিকে ঢুকিয়ে দিলেন তিনি। কমান্ডার, কর্নেল ইউফেই মারা গিয়েছেন। ঝিরি ঝিরি মিহি গুঁড়োর মতো তুষারপাত শুরু হয়ে গিয়েছে ততক্ষণে।
পেছন থেকে হার্নান্ডেজের গলার আওয়াজে এবারে উঠে দাঁড়ালেন নন্দিশ। মুখে কিছু না বলে জিজ্ঞাসু দৃষ্টি মেলে তিনি তাকিয়ে রইলেন তার দিকে। মেজর রাওয়াতের গোটা টিমটি ঢুকে পড়েছে গ্রামের মধ্যে স্যার। চৈনিক বাটকুলটা ভালোই বুদ্ধি ধরত, গোটা জঙ্গলের পথটা মাইন দিয়ে চাপিয়ে দিয়েছিল হতচ্ছাড়া। ভাগ্যিস মেজর স্যারের টিমের থার্মাল ভিশন ছিল, ওরা জঙ্গলের ধারে টিলায় দাঁড়িয়ে স্নাইপারদের পজিশন বসিয়েছিল, আর একই সঙ্গে আর একটা টিমকে কাজে লাগিয়েছিল মাইন সুইপিং এর জন্য। এটা ধরতে পেরেই তো বুড়ো ঘুঘু এতটা উদ্গ্রীব হয়ে উঠেছিল আমাদের জঙ্গলের দিকে ঠেলতে। আপনার উপস্থিত বুদ্ধি আজ আমাদেরও বাঁচিয়েছে, আবার মেজর সাহেবদের টিমটিকেও বাঁচিয়েছে। বিস্ফোরণে জঙ্গলে একবার দাবানো লেগে গেলে মেজর সাহেবদের পক্ষেও কঠিন হতো জঙ্গল ছেড়ে বেরোনো। উনি কোথায় এখন? ক্যাম্পে স্যার। আর গ্রামবাসীরা কোথায়? চলো মেজর সাহেবকে দেখার আগে ওদের একবার দেখে আসি। একটা বড় আগুন জ্বালিয়ে তার চারধারে গোল হয়ে বসেছিলেন উদ্ধার হওয়া গ্রামবাসীরা। সকলকে একবার ভালো করে দেখে নিলেন নন্দিশ। না, সেই মুখগুলিতে এখন আর কোনো শঙ্কার ছায়া নেই। যদিও হাসি ছিল না সেই মুখগুলিতে, হাসি ফিরে আসতে এখনো বেশ কিছুটা সময় লাগবে। কিছু নতুন সদ্য আসা আর্মি পার্সোনেল দেখাশোনা করছেন তাদের। পুরনোরা তো বেশিরভাগই প্রাণ হারিয়ে ফেলেছেন নিরর্থক এই যুদ্ধে। সব দেখে শুনে একটি স্বস্তির নিঃশ্বাস ফেললেন নন্দিশ। তারপর জ্যাকেটের পকেট থেকে টেনে হিঁচড়ে বার করে আনলেন সেই তিব্বতীয় পুঁথিটি। মেলারেপার নামাঙ্কিত দুষ্প্রাপ্য সেই পুঁথিটিকে এক মনে দেখলেন তিনি কিছুক্ষণ। শেষে একটি দীর্ঘশ্বাস ছেড়ে সামনে জ্বলতে থাকা অগ্নিকুণ্ডের দিকে তাকালেন তিনি। তার মনে ভেসে উঠছিল মৃত্যু পথযাত্রী কর্নেল ইউফেইয়ের বলা শেষ কথাগুলি। অমৃত, অমৃত, এমন কিছু যা হয়তো মানুষকে অমর করে দেয়। পৃথিবীর ক্রূর অচ্ছুত নিয়মের বাইরে ঠেলে দেয় কোন মরণশীলকে। বেশ, কিন্তু এর পরিণতি কোথায়? মানুষের মনের ভেদ বিভেদকে কি শেষ করতে পারবে এই কাল্পনিক বস্তু? মানুষ কি পারবে এর সাহায্যে শীতের নির্মম কামড়ের হাত থেকে রক্ষা পেতে, ক্ষুধার তীব্র জ্বালার হাত থেকে রক্ষা পেতে, অসাধারণ উন্নত একটি জানোয়ার থেকে প্রকৃত অর্থে বিশ্ব সত্তার সাথে একাত্ম হতে? যদি নাই বা পারে, তবে কিসের প্রয়োজন অ্যাম্ব্রোজিয়ার? স্বার্থান্ধ মানুষের সীমাহীন প্রত্যাশা ও লালসাকে উস্কে দেওয়ার একটি মাধ্যম হিসেবে, নাকি সৃষ্টি স্থিতি লয় নামক ইকুইলিব্রিয়ামকে ধরাশায়ী করতে পারার উন্মত্ত বাসনায়? মনের গভীর গহন থেকে কে যেন হঠাৎ কথা বলে উঠল মাথার ভেতর। শান্তির পথের সন্ধান কোনো মরণশীল মস্তিষ্কে একে লাভ নেই। পবিত্র মানবরা একে খুঁজে পায় নিষ্কলুষ চেতন দিয়ে। জাগতিক দেহ নিয়ে একে খোঁজার চেষ্টা করা না করাই ভালো। শেষবারের জন্য পুঁথিটির দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে সামনের অগ্নিকুণ্ডের দিকে ছুঁড়ে দিলেন পুঁথিটি নন্দিশ। সোজাসুজি উড়ে গিয়ে আগুনের মাঝামাঝি পড়ল সেটি। দাউ দাউ করে জ্বলে উঠল পরক্ষণে। কয়েক শতাব্দী ধরে এটি লুকিয়ে রাখা ছিল লোকচক্ষুর অন্তরালে। অক্ষত দেহে ছিল এটি। অবশেষে যেই প্রকাশ্যে এলো দুষ্প্রাপ্য পুঁথিটি, তো অমনি নিজের মনেই প্রশ্ন করলেন নন্দিশ, অবসানের মধ্যেই কি লুকিয়ে মানব জাতির উন্নতি? ওটা কি ছিল কমান্ডার? এমন কিছু যা হয়তো ঈশ্বরের সৃষ্টি করা নিয়ম ভেঙে দিতে পারত হার্নান্ডেজ। দুজনেই একাগ্র মনে তাকিয়ে রইলেন অগ্নিকুণ্ডের দিকে। প্রচণ্ড অগ্নিশিখায় সেখানে তখন পুড়ে ছাই হয়ে যাচ্ছে আদিযুগী মিলারেপার সাধনা দুষ্প্রাপ্য সেই পুঁথি।